পোশাক ছাড়া অন্য খাতের কারখানার কর্মপরিবেশের বেহাল দশা, ঝুঁকিপূর্ণ খাত সংস্কারের পরিকল্পনার তাগিদ। টিসিবির পণ্যের চাহিদা বাড়লেও যোগান কম, স্বল্প আয়ের মানুষকে সুফল দিতে বরাদ্দ বাড়ানোর দাবি ক্রেতাদের। রাজধানীর ভাটারায় ৪৩ লাখ টাকার জাল নোট সহ ৫ জন আটক, টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গার্মেন্টস ছাড়া অন্য খাতের শ্রমিকদের দিকে নজর নেই কারো। যেসব কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের বেতন ভাতা নিয়েও রয়েছে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত ঝুঁকিপূর্ণ খাতগুলো চিহ্নিত করে সংস্কারের পরামর্শ সংশ্লিষ্টদের। পাশাপাশি মালিকদের সচেতন হওয়ার আহ্বান পরিদর্শন অধিদপ্তরের। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে মারা যায় ৫২ শ্রমিক। এরপর আলোচনায় পোশাক খাতের বাইরে অন্য শিল্প শ্রমিকদের কর্মপরিবেশ। তাজরিন ও রানা প্লাজা ট্র্যাজেডির পর পোশাক শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন হলেও অবহেলিত অন্যরা। এর জন্য সরকারের সদিচ্ছা ও কারখানা মালিকদের দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিধিবিধানগুলো আছে, কিন্তু বাস্তবে এগুলো পালন করা হচ্ছে না, এগুলো অনুসরণ করা হচ্ছে না। এখন কেন অনুসরণ করা হচ্ছে না, আমরা কারণ হিসেবে বলতেছি যে মনিটরিং, সরকারের যে মনিটরিং অথরিটি, তাদের মনিটরিং ব্যবস্থা শক্তিশালী না। তারা যদি বাধ্য করতো, কারণ আইন হচ্ছে আপনি বাস্তবায়ন না করলে আপনার শাস্তি হবে, আপনার জরিমানা, জেল জরিমানা হবে। এখন সেটা যদি না হয় তাহলে তো বাস্তবায়নের দিকে যাবে না। সিপিডির গবেষণা পরিচালক জানান, অন্যান্য খাতের শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা দেখভালের জন্য পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি। গার্মেন্টসের মতো অন্য খাতেও নজর দেওয়ার তাগিদ। কারখানার স্ট্রাকচারাল দুর্বলতা, ইলেকট্রিক্যাল, ফায়ার এবং কাঠামোগত দুর্বলতার বিষয়গুলো এখনও বড় নজরদারিতে আনা হয়নি। আমরা মনে করি যে সরকারের উচিত হবে এই সেজান দুর্ঘটনার পরে অন্যান্য খাতগুলোতেও রানা প্লাজার মতো ইন্টেন্সিভ ওয়েতে পর্যবেক্ষণ করা, মনিটরিং করা এবং সেটির জন্য কর্মপরিকল্পনা নেওয়া। তবে শ্রমিক নিরাপত্তার নজরদারিতে জনবল সংকটের কথা জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আসলে আমরা আরো এগোতে পারতাম, ইনস্পাইট অল আমার জনবল কম থাকলেও। এটা আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন। ল্যাক অফ অ্যাওয়ারনেস রিগার্ডিং ওয়ার্কপ্লেস সেফটি, এটার জন্য আমাদের সোশ্যাল ক্যাম্পেইন টু রেজ অ্যাওয়ারনেস প্রয়োজন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসেবে নিবন্ধিত কারখানা, দোকান ও প্রতিষ্ঠান প্রায় ৯০,০০০ এবং অনিবন্ধিত ৪,৪০,০০০-এর বেশি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম দামে নিত্যপণ্য কিনতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিসিবি ট্রাকের সামনে আজও ভিড় করেছেন ক্রেতারা। তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দীর্ঘ সময় লাইনে থেকেও অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন। স্বল্প আয়ের মানুষকে সুফল দিতে টিসিবির পণ্যের বরাদ্দ বাড়ানোর দাবি ক্রেতাদের। টিসিবির পণ্য কিনতে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল ৭টা থেকে লাইনে দাঁড়ানো শত শত ক্রেতা। তবে ট্রাকের দেখা পাওয়া যায় ৩ থেকে ৪ ঘন্টা পর। অতিরিক্ত ভিড়ের কারণে বেশিরভাগ পয়েন্টেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। টিসিবির পণ্য নিয়ে গাড়িগুলো সময় মতো না আসায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার ক্রেতারা। পণ্য শেষ হয়ে গেলে লাইনে থাকা অনেককে ফিরতে হয় খালি হাতে। ৯টা বাজে আসছি, এই পর্যন্ত এই যে ১১টা বাজে, এই যে এখন সিরিয়াল পেলাম, এখন নিলাম। গাড়ি কখন আসে না কিছুই বলতে পারি না। তারপরে মনে করেন যে রোদে দাঁড়াই থেকে এখন এই যে খালি হাতে আবার বাসায় যাই, পাই নাই। ৭:30 বাজে আইছি, আইসা দাঁড়াই থেকে এখন পাই না, খালি হাতে যাইছিল বাসা। টিসিবির পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সয়াবিন তেলের, কিন্তু তেলের যোগান কম থাকায় চাহিদা অনুযায়ী ক্রেতাদের দেয়া যাচ্ছে না বলে জানান ডিলাররা। তবে চাল ও ডালের মজুদ যথেষ্ট রয়েছে। মাল আমাদের কম, যা আছে আমরা তাই দিচ্ছি, এর বেশি তো দিতে পারবো না। যেমন এখনই তেল শেষ হয়ে গেছে, সুতরাং আমাদের দেওয়ার কোনো উপায় নেই। কিছু ডাল আছে, কিছু চিনি আছে, ডালও প্রায় শেষ আর তেল শেষ। লকডাউন ও কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে ৪৫০টি ট্রাকের মাধ্যমে খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। ২৯ জুলাই পর্যন্ত টিসিবির এই বিক্রি চলবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর ভাটারা থেকে অন্তত ৪৩ লাখ টাকার জাল নোট সহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সকালে ভাটারার সাইদ নগরে একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামও জব্দ করা হয়।
সোমবার সকালে ভাটারা থানার সাইদনগরের একটি বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে খোঁজ মেলে জাল টাকার কারখানার। জব্দ করা হয় অন্তত ৪৩ লাখ টাকার জাল নোট। অভিযানে জাল নোট তৈরির অন্যতম হোতা আব্দুর রহিম সহ ৫ জনকে আটক করে গোয়েন্দারা। রহিম জানায় ২০১০ সাল থেকে স্বামী স্ত্রী মিলে জাল নোট তৈরি করছে তারা। কোরবানির ঈদকে সামনে রেখে এবার ১ থেকে ১.৫ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। এটা আসল নকল বোঝা আসলে মানুষ খুবই কম বুঝতে পারবে। এটা যখন আরও স্পিড গালা দিয়া আমাদের কাছ থেকে যারা কিনে নেয়, ওরা স্পিড গালার ভিতরে চুবানোর পরে এটা পুরানো হয়ে যায়। এবার এখানে ধারটা সব দেয়, দেওয়ার পরে ওই জিনিসটা মানে বোঝা খুব একটু কষ্টকর হয়। পুলিশ জানায় কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে। আজকে যে তদন্তে আমরা করেছি রহিম এবং ফাতেমা, এদের বিরুদ্ধে আগেও একাধিক জাল টাকা বানানোর মামলা আছে। আমরা আমাদের টিম তাদের নিকট ইতিমধ্যে জাল টাকা প্রায় ৪৩ লক্ষ টাকা উদ্ধার করেছে। একটা পাতা দিয়ে ওরা ৪,০০০ টাকা তৈরি করতে পারে, 4টা নোট তৈরি করতে পারে। এখানে কয়েক বান্ডেল এরকম পাতা আছে যেগুলো দিয়ে আসলে অনেক কোটি টাকাই তৈরি করা যেতে পারত। তো এর ভিতরে কিছু ওয়েস্টেজ হয় এবং কিছু জিনিস ওরা রিসেল করতে পারে। জাল নোট তৈরির কাজে আব্দুর রহিমকে সহায়তা করত তার স্ত্রী ও আরেক নারী, আর এসব নোট বাজারে ছাড়ার কাজ করত 2 জন ডিলার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিঃস্ব হয়ে দেশে ফিরছেন প্রবাসীরা। এজেন্সির প্রতারণার শিকার বা চাকরি হারিয়ে দেশে ফেরা মানুষের মিছিল থামছে না। ধার দেনা করে বিদেশে গিয়ে অনেকেই দিশেহারা। দেনা শোধ করতে না পেরে দেশে ফিরে তারা মানবেতর জীবনযাপন করছেন। নারায়ণগঞ্জের বাসিন্দা ওমান প্রবাসী ফারুক ৬ বছর ছিলেন ওমানে। স্বপ্নে বিভোর হয়ে ধার দেনা করে ওমান পাড়ি জমালেও সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেননি। উল্টো বাড়ি থেকে পাঠানো অর্থে কোনোরকম দেশে ফিরেছেন তিনি। আমি যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার যদি কেউ বলে যে আবার ওমান যাও, তোমার আমি ফ্রি মানে এরকম একটা ভিসা দেবো, 1 লক্ষ টাকা বেতন দিব, তোমার 1 টাকাও লাগবো না, তুমি যাও, আমি ওরা বলবো তুমি আমার এখানে মাইরা ফেলো। একই জায়গার বাসিন্দা আক্তার হোসেন, তিনিও ধার দেনা করে গিয়েছিলেন সৌদি। 3 বছর পর ফিরলেও ধার দেনা শোধ করতে পারেননি তিনি। আমি 7 লাখ টাকা কর্জ করে গেছি, কর্জ দেওয়ার পরে এখন খালি হাতে দেশে আসছি। এখন যদি আমি যাইতে না পারি তা আমার সারা জীবনটাই ব্যর্থ হয়ে গেল। প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যমতে গত বছর আউটপাস নিয়ে দেশে ফিরেছেন ৬৩,৪৩৯ প্রবাসী, আর চলতি বছরের জুন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৮,০০০-এর মতো। এর মধ্যে সবচেয়ে বেশি ফিরেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তবে আউটপাস ছাড়া দেশে ফিরেছেন এমন সংখ্যা আরও বেশি বলে ধারণা সংশ্লিষ্টদের। যাদের অবদান দিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি, কিন্তু তাদের সুরক্ষার জন্য, তাদের ওয়েলফেয়ারের জন্য তেমন খুব একটা ব্যবস্থা রাষ্ট্র পর্যায় থেকে নেওয়া হয় না। সংশ্লিষ্টরা বলছেন বিদেশে কর্মী পাঠানোর অস্বচ্ছ প্রক্রিয়া, মিথ্যা প্রলোভন, চাকরি হারানো, ব্যবসার মূলধন হারানো, করোনা, ফ্রি ভিসা সহ নানান কারণে তারা অবৈধ হয়ে পড়েন। ফলে তাদের ফিরতে হয় দেশে। এই মানুষগুলো যখন ফেরত আসবেন তাদেরকে পাশাপাশি কী করে আমরা দাঁড়াতে পারি, বা 10-15 বছর পর যে মানুষটা ফেরত আসতে চান, এমনকি ধরুন কোনো যে মানুষের টাকা হয়ে গেছে সেই টাকাটা সে দেশে এসে কী করে বিনিয়োগ করবেন, কোন ধরনের ব্যবসা করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আরও অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে। বিদেশ ফেরত এই প্রবাসীরা চলছেন ধার দেনা করে। তাদের বেশিরভাগই বেকার ও মানবেতর জীবনযাপন করছেন। লোন ফেসিলিটিস আমরা অনেকটা দিয়েছি, বুঝছেন না, এর মধ্যে প্রায় ২৫০ কোটি টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর যারা যারা অ্যাপ্লাই করতেছে, যাদের যাদের সমস্যা আছে, ওদেরকে কিন্তু আমরা এর মধ্যে কি বলে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীরা যখন বিপদে পড়ে দেশে ফিরেন তখন তাদের দিকে ফিরে তাকানোর কেউ থাকে না। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশিরা এখন বহির্বিশ্বে বিনিয়োগের কথা ভাবছে। তাই এ বিষয়ক নীতিমালা প্রণয়ন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার বিডা আয়োজিত বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালা বিষয়ে এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি। এছাড়াও মানি লন্ডারিং লিকেজ রোধ করার উদ্দেশ্যে নীতি প্রণয়ন করা উচিত বলেও জানান সালমান এফ রহমান। আলোচনায় বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, এরই মধ্যে এ বিষয়ে নীতিমালার খসড়া করা হয়েছে, দ্রুতই তা চূড়ান্ত করা হবে। এই সময় মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। এছাড়া মধ্যপ্রাচ্যে মাঝারি ও ক্ষুদ্র বিনিয়োগের সুবিধার কথাও তুলে ধরেন তারা।
চলমান কঠোর লকডাউনে দুধ বিক্রি নিয়ে চরম বিপাকে খামারিরা। ক্রেতা কমে যাওয়ায় কম দামেও বিক্রি হচ্ছে না। শঙ্কা তৈরি হয়েছে কোরবানির পশু বিক্রি নিয়েও। এমন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনার দাবি তাদের। সংকটে খামারিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। দেশের দুধের চাহিদার অধিকাংশ মিটে সিরাজগঞ্জ, পাবনা সহ উত্তর অঞ্চলে জেলা থেকে, কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। দুধ উৎপাদন ভালো হলেও ক্রেতা নেই আগের মতো। খামারিরা বলছেন লকডাউনের কারণে মিষ্টির দোকানগুলো বন্ধ, বিধিনিষেধে বেড়াজালে রেস্তোরাঁগুলো। দুধ কেনা কমিয়ে দিয়েছে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো। এতে কম দামেও বিক্রি হচ্ছে না। দুগ্ধ খামারিদের পাশাপাশি কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। রাজধানীতে খামার থেকে পশু বিক্রি ভালো হলেও প্রান্তিক খামারিদের অবস্থা করুণ। লকডাউন কারণে আমাদের দুধ মনে করেন কোনো দোকানদারও নিচ্ছে না, জনগণও বাইরে বাড়াচ্ছে না। এই কারণে আমাদের দুধ খুব সংকটে পড়ে গেছে। যে দাম, অর্ধেক দাম, 30 টাকা 25 টাকা লিটার দুধ বেচে আমাদের গরুর খাবারই হয় না। বিক্রির যে মেইন জায়গাগুলো, এগুলো তো আমরা করোনার কারণে যেতে পারছি না। তো সে জায়গা থেকে গভর্নমেন্ট থেকে যদি আমাদেরকে এখানে আরেকটু একটা প্ল্যাটফর্ম রেডি করে দেয়, যেখান থেকে আমরা ইজি মুভ করতে পারবো। প্রান্তিক কৃষকের ক্ষেত্রে কিন্তু ইজি মুভ করাটা খুব ডিফিকাল্ট যদি এখান থেকে হেল্পগুলো না আসে। করোনা পরিস্থিতিতে দুধ ও পশু বিক্রি একটু কমতে পারে, তবে সামগ্রিকভাবে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন প্রাণী সম্পদ মন্ত্রী। করোনা পরিস্থিতি যদি আরও ভয়াবহ আকার ধারণ করে, সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের খামারিরা, উৎপাদনকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সরকার তাদেরকে প্রণোদনা সহ অপরাপর সহযোগিতা অব্যাহত রাখবে। সংকটকালে সরকারিভাবে অনলাইনে পশু বিক্রির ব্যবস্থা করা হলেও দুধ বিক্রিতে তেমন ব্যবস্থা নেই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহে প্রথম কার্যদিবসে সূচক কমলেও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই সময় ডিএসইতে 107 কোটি টাকা লেনদেন বেড়েছে এবং দর হারিয়েছে 50 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে লেনদেন কমলেও সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ইতিবাচক অবস্থায় দিনের শুরু হলেও শেষ হয় সূচক পতনের মধ্য দিয়ে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 4.37 পয়েন্ট কমে অবস্থান করছে 6208 পয়েন্টে। সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1599 কোটি 21 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 107 কোটি 30 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 372টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 159টির, কমেছে 186টির এবং অপরিবর্তিত আছে 27টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি হাতবদলের তালিকার শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় পাওয়ার গ্রিড কোম্পানি এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ ফাইন্যান্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় তুংহাই নিটিং এবং তৃতীয় অবস্থানে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 38.69 পয়েন্ট, লেনদেন হয়েছে 62 কোটি 82 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।